নমস্কার, আমি শোভন। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাংরি ট্যুরার। আর আজকে আপনাদের কাছে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন যে আজকে হঠাৎ কি এমন হলো যে এই রকম ভিডিও করছি। হ্যাঁ, এই ভিডিওটা একটা Q&A ভিডিও, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তবুও আপনাদেরকে জানিয়ে রাখি এই Q&A ভিডিওটা মূলত আমার খুব রিসেন্ট যে লাভা এবং শিলারিগাঁও ট্যুর করে এলাম, সেই লাভা এবং শিলারিগাঁও ট্যুরের একটা সেই রিলেটেড কিছু Q&A বলতে পারেন। তা চলুন শুরু করা যাক। একটা কথা বলে রাখি, যেহেতু আমি ষোলো, সেই জন্যে আমাকেই প্রশ্ন করতে হবে এবং আমাকেই উত্তর দিতে হবে। তাই আশা করি এই অপরাধটা আপনারা মার্জনা করবেন। তো চলুন আজকের প্রথম প্রশ্ন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সোলো ট্রিপের অভিজ্ঞতা কেমন? দেখুন, আমাদের প্রত্যেকেই যারা ভ্রমণ পিপাসু, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো অবশ্যই সোলো ট্রিপ করি। এছাড়া যারা ভ্রমণ পিপাসু অনেকেই মাঝে মাঝেই ভাবেন যে সোলো ট্রিপ করা যাবে কিনা, বা সোলো ট্রিপের কি কি রিস্ক ফ্যাক্টর থাকে বা কি কি চ্যালেঞ্জেস থাকে, বিশেষ করে এরকম অফবিট জায়গায় সোলো ট্রিপ করলে কি হতে পারে। চলুন আপনাদেরকে আমি সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য দিই, যে তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে। আমি যেহেতু খুব রিসেন্ট লাভা এবং শিলারিগাঁও এই দুটো জায়গায় গেছিলাম, আপনি জানেন যে লাভা এবং শিলারিগাঁও এই দুটোই পিওর অফবিট জায়গা। কাজেই বুঝতেই পারছেন যে অফবিট জায়গাতে যাওয়ার কিন্তু বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই অ্যাডভেঞ্চার আছে। প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনাকে রাস্তাটা ভালো করে চিনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, রাস্তা চিনতে গেলে তাহলে কি আমাকে একবার গিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার পরে তারপরে দ্বিতীয়বার যেতে হবে? না, সেটা সবসময় হয়ে ওঠে না। তাই আমি বলবো একটু ম্যাপটা ভালো করে স্টাডি করতে হবে, আর যাওয়ার জন্য নিয়ারেস্ট এবং সবথেকে ইজিয়েস্ট কমিউনিকেশনগুলো আমাদেরকে বুঝতে হবে। এই যেমন আমি কিভাবে গেছিলাম সেটা একটু বললে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বাড়ি থেকে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জিরাট, তারপরে সেখান থেকে চলে গেলাম অম্বিকা কালনা, এবং সেই অম্বিকা কালনা থেকে আমি চলে গেলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমি একটা টোটো নিয়ে চলে গেলাম উত্তরবঙ্গের শিলিগুড়ি বাস টার্মিনাস বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি দুটো খুব কাছাকাছি, সেটা আপনি আমার ভিডিওতে দেখেছেন। আর বলে রাখি, প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে এবং আই বাটনে। তো সেই শিলিগুড়ি থেকে নিউ মাইল জাংশন চলে গেলাম ট্রেনে, সেখান থেকে আমি একটা টোটো করে কিছুটা গেলাম, তারপরে ডামডিং মোড় গেলাম, ডামডিং মোড় থেকে তারপরে আমি ওখান থেকে গরুবাথান চলে গেলাম। তো এই যে টোটাল জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমি শুধুমাত্র ম্যাপের ভরসায় করেছি। কিছু রিস্ক ফ্যাক্টর তো ডেফিনেটলি ছিল, যেমন সকালবেলা যেহেতু আমি একদম আর্লি মর্নিং গেছি, ট্রাফিক খুব কম, তার ফলে আমার ওখানে কিন্তু একটু খরচটা বেশি হয়েছে, এবং এইটা কিন্তু অবধারিত। এবার চলে আসি আমার দ্বিতীয় প্রশ্নে, এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোলো ট্রিপে খরচ বেশি না প্যাকেজ ট্যুরে খরচ বেশি? এবার বলি, প্যাকেজ ট্যুর ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি, ধরা যাক আমি দার্জিলিং যাচ্ছি, তাহলে এখানে দু ধরনের প্যাকেজ ট্যুর হতে পারে। একটা হলো আমার বাড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে আমার বাড়ি অবধি একটা প্যাকেজ ট্যুর, আর একটা হতে পারে যে এনজেপি টু এনজেপি, নিউ জলপাইগুড়ি টু নিউ জলপাইগুড়ি। এটা ডিপেন্ড করছে কি ধরনের ট্রাভেল এজেন্সি আপনি অ্যাভেল করছেন। দুটোর ক্ষেত্রেই বলে দিই, প্রথমটার ক্ষেত্রে যদি আপনার বাড়ি থেকে এনজেপি হয়, মানে যেহেতু আমি দার্জিলিংটা বোঝানোর চেষ্টা করছি, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেন ভাড়া, সেটা এসি হতে পারে, নন এসি হতে পারে, ফার্স্ট ক্লাস হতে পারে, এরোপ্লেন ভাড়া যদি আপনি এরোপ্লেনে যান, কিংবা বাস ভাড়া যদি আপনি বাসে যান, কিংবা আপনি যদি নিজের 4 হুইলারে যান, সেটা কিন্তু আমি প্যাকেজের বাইরে রাখলাম। তার কারণ মেন প্যাকেজটাকে তাহলে আমার ডিফাইন করতে সুবিধে হবে। এবার চলে আসি একটা দার্জিলিংয়ের আইডিয়াল ট্যুর যদি আমি বলি, সাধারণত 3 দিনের। 3 দিন কেন বললাম? প্রথম দিন আপনি চলে গেলেন এনজেপি থেকে মিরিক হয়ে দার্জিলিং, বা আপনি ফেরার সময়ও মিরিক করতে পারেন। সেদিনকে দার্জিলিংয়ে স্টে করলেন, রাত্রিবেলা আপনি দার্জিলিং ম্যাল এক্সপ্লোর করলেন।
পরদিন ভোরবেলা চলে গেলেন টাইগার হিল এবং কিছু সাইট সিইং যেমন বাতাসিয়া লুপ, এরকম কিছু পয়েন্টস রয়েছে, বা এটাকে 7 পয়েন্টস, কোথাও 13 পয়েন্টস, ডিপেন্ড করছে আপনি কি ধরনের প্যাকেজ নিচ্ছেন। তারপরের দিন আপনি চলে গেলেন রক গার্ডেন এবং ব্যাক, তারপর দিন ব্যাক। সেই হিসাবে 3 দিন আপনি দার্জিলিংয়ে স্টে করছেন। ঠিক তেমনভাবে লাভার ক্ষেত্রে প্রথম দিন আপনি সরাসরি চলে গেলেন লাভা। এনজেপি থেকে আপনি নিউ মাইল জাংশন হয়েও যেতে পারেন, আমি যেভাবে গেছিলাম। এছাড়া আপনি চাইলে এনজেপি থেকে সরাসরি চলে যান আপনি কালিম্পং, কালিম্পং থেকে যে কোনো গাড়ি নিয়ে লাভা পৌঁছে যান। প্রথম দিন আপনি লাভা পৌঁছে গেলেন, লাভায় স্টে করলেন। তারপরে চাইলে আপনি পরদিন লোলেগাঁও যেতে পারেন, বা কোলাখাম যেতে পারেন, বা ঋষভ যেতে পারেন। এবার আপনি সেই ট্যুরটাকে আপনার মতো করে সাজাতে পারেন। এইবার বলি যে প্রশ্নে আমি এসেছিলাম যে খরচটা কি বেশি হয় না কম হয়। দেখুন, মোর অর লেস খরচটা প্রায় সমান হবে, তবে যেহেতু আপনি কাস্টমাইজ করছেন, কোথাও খরচ বেশিও হতে পারে, কোথাও খরচ কমও হতে পারে সোলো ট্রিপের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনি প্যাকেজে যান, সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড খরচ কিন্তু হয়। তো কোথাও কোথাও এটা ডিপেন্ড করছে আপনার ওপর যে আপনি ঠিক কী ধরনের প্যাকেজ ট্যুর নিচ্ছেন। যদি খুব জেনারেল প্যাকেজ ট্যুর নেন তাহলে খরচটা প্রায় সেম হবে, আর যদি আপনি একটুখানি কাস্টমাইজড প্যাকেজ ট্যুর নেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে। তবু আমি বলবো এক্ষেত্রে সোলো ট্রিপ আর প্যাকেজ ট্যুরের খরচ প্রায় সমান সমান বলেই আমার মনে হয়েছে। সোলো ট্রিপে থাকা খাওয়ার খরচ কত, এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্ন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সোলো ট্রিপে সাধারণত থাকা এবং খাওয়ার খরচ ডিপেন্ড করছে আমি কোথায় থাকছি তার উপর। আমি যদি লাভা দিয়ে বলি, আমার লাভাতে ভাড়া একরকম ছিল, আর আমার শিলারিগামে ভাড়া আরেক রকম ছিল। মানে আমি থাকা খাওয়া নিয়ে বলছি। শিলারিগামে আমার যে ভাড়াটা ছিল লাভার তার থেকে একটু কম ভাড়া ছিল, তো সেইটার ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি কত কোথায় ভাড়া ছিল। জেনারেলি যদি আমি কম্পেয়ার করি, অ্যাভারেজ 1000 থেকে 2000 টাকা পার ডে খরচ ধরে আপনারা চলবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। তাহলে আপনার যদি 5 দিনের ট্যুর প্যাকেজ হয়, সেক্ষেত্রে 10,000 টাকা ধরে চলাই ভালো। এবার এর মধ্যে কিন্তু গাড়িটা অনেক সময় ইনক্লুডেড হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার অনেক সময় এমন এমন জায়গা আছে বা এমন এমন স্পট আছে যে স্পটগুলোতে যাওয়ার জন্য আপনাকে এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হয়। সেটা ডিপেন্ড করছে স্পট টু স্পট। আমার ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি প্রায় শেয়ারিংয়েই গেছি, খুব একটা অসুবিধা আমার হয়নি, এবং শেয়ারিংয়ে অবশ্যই খরচ কম। লাভা থেকে আমি যখন শিলারিগাঁও পৌঁছলাম, মানে পেডং হয়ে গেছিলাম, লাভা থেকে পেডং মাত্র আমার ভাড়া নিয়েছিল 100 টাকা। জাস্ট ভাবুন, লাভা থেকে পেডং মাত্র 100 টাকা ভাড়া নিয়েছিল। এবং পেডং থেকে আমি যখন শিলারিগাঁও গেলাম, মাত্র 15 কিলোমিটারের রাস্তা, সেটা কিন্তু আবার আমার থেকে 1000 টাকা ভাড়া নিল। এবার এইটা কিন্তু ডিপেন্ড করছে, মানে একই ডিস্টেন্স কোথাও 1000 টাকা দিতে হয়েছে, কোথাও 100 টাকা দিতে হয়েছে। তো এইটা কিন্তু সোলো ট্রিপের কিন্তু কিছু আপনার মানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি দুটোই এখানে বলতে পারেন। তো জেনারেলি পার ডে 2000 টাকা ভাড়া বা 2000 টাকা খরচ ধরে চললে আপনার সবটাই অলমোস্ট ম্যানেজেবল। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের প্রত্যেকের জন্য, সোলো ট্রিপে গিয়ে যদি শরীর খারাপ করে সেক্ষেত্রে কি করণীয় আছে। সোলো ট্রিপে গিয়ে শরীর খারাপ করলে করণীয় ভোগান্তি, পরিষ্কার কথা, ভোগান্তি ছাড়া কিচ্ছু থাকবে না। কারণ সোলো ট্রিপে আপনাকে কেউ দেখতে আসবে না। হোটেল যদি খুব ভালো হয় বা রিসর্ট যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে তারা একটা মেডিকেল এমার্জেন্সির ব্যবস্থা করবে। আদারওয়াইজ ইটস অলমোস্ট ইম্পসিবল টু গেট হেল্প। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সোলো ট্রিপে গিয়ে যাতে শরীর খারাপ না করে তার কিছু যদি ট্রিক্স আমরা মেনে চলি তাহলে অসুবিধে হবে না। সেটা কি বরং আমি শেয়ার করি, আপনাদের সুবিধা হবে। 1 নম্বর, পর্যাপ্ত জল খেতে হবে, এবং সেখান থেকে জল খেলে হবে না। চেষ্টা করতে হবে যে জলটার মধ্যে সাধারণত হয় সেটা লোকাল জল, মানে যেহেতু পাহাড়ের কথা বলছি আমি, অথবা সেটা কেনা জল বা মিনারেল ওয়াটার হলে ভালো হয়। সেখান থেকে দাঁড়িয়ে জল খেলে চলবে না, আমাদের জলটা একটু বুঝে শুনে খেতে হবে। এবং আমাদের প্রয়োজন না থাকলেও পার ডে 4 থেকে 4.5 লিটার জল কিন্তু খাওয়াটা উচিত পাহাড়ে। এবার আসি 2 নম্বর,
যে আমরা যখন কোনো একটা সাইট সিইং করবো, সেটা যদি পায়ে হেঁটে করি, যেমন আমি ঋষভ গেছিলাম লাভা থেকে ট্রেকিং করে, সেক্ষেত্রে আপনার শারীরিক যে কসরত হবে সেটা কিন্তু একটু ট্রাভেলসাম হবে। সেজন্যে আপনাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে। অর্থাৎ পাহাড়ে ঘুরতে গেলে শুধু ঘোরা নয়, ঘোরার সঙ্গে পর্যাপ্ত খাওয়া এবং রেস্ট দরকার। খাওয়াটা এমনভাবে ব্যালেন্স ডায়েট করতে হবে, যেক্ষেত্রে খুব বেশি তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার না খেয়ে খুব নর্মাল খাবার। যদিও আমার ক্ষেত্রে লাভা এবং শিলারিগামে একটা সুবিধে হয়েছে, যেহেতু এই দুটোই অফবিট, এই দুটো জায়গার রান্না কিন্তু খুব সাধারণ রান্না ছিল, তার ফলে আমার কিন্তু খেয়ে কোনো সমস্যা হয়নি। খাওয়াটা নজর দিতে হবে, আমাদের একটু সতর্ক হতে হবে। এবং নাম্বার 4, যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শরীর খারাপ যাতে না হয় সেই জন্যে সামান্য কোনো প্রবলেম হলেও যদি সম্ভব হয় আশেপাশে কোনো ডাক্তার থাকলে সেখান থেকে পরামর্শ নেওয়া উচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সঙ্গে ওআরএস, জল, চকলেট, যেগুলো জেনারেলি পাহাড়ে দরকার, যে ধরনের খাবারগুলো, ড্রাই ফ্রুট বা চকলেটস, এই ধরনের খাবারগুলো সঙ্গে রাখা উচিত। আজকের শেষ প্রশ্ন, আনপ্ল্যান্ড ট্যুর কি বেস্ট যদি ফ্যামিলি নিয়ে যান, নাকি প্ল্যান্ড ট্যুর সবসময় বেস্ট? দেখুন, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে না, তবু আমি বলি আনপ্ল্যান্ড ট্যুর অ্যাডভেঞ্চারাস, কিন্তু রিস্কিও আছে। যেখানে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন সেখানে আমি বলবো অবশ্যই প্ল্যান করে যান, আগে থেকে হোটেলটা বুক করে যান, গাড়িটা বুক করে যান, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনি সেখানে গিয়ে বাকি ট্যুরটাকে সাজান। আমার সাজেশন, আপনি যে স্পটে যাচ্ছেন, যেমন আমি লাভা গেছিলাম, আমি কিন্তু লাভাতে বসে শিলারিগাঁও প্ল্যান করেছি, এবং আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন দেখবেন আমার কিন্তু পেডংয়ে থাকার কথা ছিল। পেডংয়ে না থেকে আমি শিলারিগাঁও চলে গেলাম। এইটা করতে পেরেছিলাম আমি যখন প্ল্যানটা সাজাই যে আমি লাভা যাব, তো আমার কিন্তু প্রথমে আর কোনো কিচ্ছু মাথায় ছিল না, শুধু লাভাটাই মাথায় ছিল। অর্থাৎ আপনারা প্রথম যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে যান, সেইটুকু যাবার জন্য যেটুকু কমিউনিকেশন দরকার, যেটুকু আপনার ট্রান্সপোর্ট দরকার, সেটা যদি বুক করতে পারেন ভালো, আর না হলে দেখতে হবে যে সেই ট্রান্সপোর্টেশনটা অ্যাভেলেবেল কতটা, খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া কিন্তু আর কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কারণ আপনি পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে আপনি পরের যে কোনো প্ল্যান করতে পারেন, সেটা সাইট সিইং হোক বা সেটা অন্য কোনো জায়গায় গিয়ে আপনারা যদি স্টে করতে চান সেটাই। বলতে গেলে কোনো অভিজ্ঞতা ছাড়াই এই প্রথম আমি Q&A সিরিজ করলাম। এই প্রশ্নগুলো আমি রাখলাম, হয়তো আপনাদের কাজে লাগবে, উত্তরগুলো আমি আমার মতন করে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।